3 বছর ধরে বোতলকে উৎখাত করার চেষ্টা করেছে কারা? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এটা কার বক্তব্য? বোতলের। আচ্ছা ভিউয়ার্স, তোমরা একটা কথা বলো, আমরা যে ভিডিওগুলো করি, কোনো প্ল্যাটফর্মে যে ভিডিওটা করি, মানে যে সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটা কোথা থেকে করি? কোনো জায়গায় তো আমাদের যেতে হয় না। নিজেদের বাড়িতে নিজেদের ওয়াইফাই বা নেট কানেকশানের মাধ্যমে নিজেদের ঘরে বসে আমরা ভিডিওটা করি এবং ফোনে সেটাকে আপলোড করে আমরা তারপরে সেটাকে ইউটিউবে আর কি পাবলিক করি, তাই তো? তাহলে এর জন্য আমাদের কোথাও যেতে হয় না, নিজের ঘরে বসে করতে পারি। তাহলে এখানে কেউ কাউকে কি করে উৎখাত করবে? তার বাড়িতে গিয়ে, নাকি ওয়াইটি প্ল্যাটফর্মে গিয়ে? কোথায় গিয়ে উৎখাত করবে? তাহলে এখানে তো ওইরকমভাবে কেউ কাউকে উৎখাত করতে পারে না। এবার একটা কথা দেখি প্রায়ই বলা হয় যে আমি ব্লগারদের নিয়ে ভিডিও করি আর আমার পিছনে এরা সব পড়ে আছে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপরেও এরা পড়ে আছে। তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগার ভিউয়ার্স বলে কোনো কথা হয়? এটা তো একটা কন্ট্রোভার্সিয়াল ফিল্ড, মানে আমরা যেখানে কাজ করি সেটা কন্ট্রোভার্সিয়াল ফিল্ড, যেখানে যে কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়েই আলোচনা হবে। সে মিডিয়া পার্সন কি, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি, সে ব্লগার কি, সে ভিউয়ার্স, সেটা কিন্তু ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে টপিকটা কন্ট্রোভার্সিয়াল কি না। তো এখন যদি কেউ তার ইচ্ছে হয় যে বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করবে, করতেই পারে। আমার যেমনি ব্যক্তিগত মত, আমার কখনো মনে হয় না যে শুধুমাত্র স্পেসিফিক্যালি ব্লগারদের নিয়ে আমি বক্তব্য রাখবো। ব্লগার হতে পারে, ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে, কোনো মিডিয়া পার্সন হতে পারে, বা কোনো ভিউয়ার্স হতে পারে। যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে আমি কথা বলতে পারি, এটা আমার বক্তব্য। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি যেখানে উৎপন্ন হবে, যে জিনিসটা কন্ট্রোভার্সিয়াল হবে, আমি সেটা নিয়ে বক্তব্য রাখতে পারি। এটাই তো হওয়া উচিত। পার্টিকুলারলি ব্লগারদের নিয়ে করব, আমি কোনো ভিউয়ার্সদের নিয়ে বকবো না, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলবো না। কেন? ভিউয়ার্সরা দেখি অনেকেই প্রায় বলে আমরা কি এখানে পয়সা ইনকাম করতে এসেছি? তুমি পয়সা ইনকাম করতে আসোনি বলে তুমি কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলে দেবে আর তারপরে সেটা নিয়ে কোনো আলোচনা কেউ করতে পারবে না, এরম কিন্তু নয়। তুমি পয়সা ইনকাম করতে আসোনি, তোমার এটা ফিল্ড নয়, বাট তুমি তোমার বক্তব্য রাখতে এসেছো। আর তোমার বক্তব্যটা যদি কন্ট্রোভার্সিয়াল হয়, অবশ্যই সেটা নিয়ে বক্তব্য রাখবো। তুমি একটা কমিউনিটি পোস্ট দেবে যেটা কন্ট্রোভার্সিয়াল, সেটা নিয়ে হাজার লোক কথা বলতে পারে, সেখানে সেটা ম্যাটার নয় যে সেটা তুমি মানে কি বলবো, তোমার ফিল্ডে নয়। তাই তোমার ফিল্ডে নয়, তাহলে তুমি বক্তব্য কী করে রাখছো? তোমার তো ফিল্ডে নয়, তুমি পয়সা ইনকাম করার জন্য ভিডিও করছো না, কিন্তু তোমার ফিল্ড নয় বলে তুমি কি সেখানে কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু বলছো না? বলছো তো। তাহলে কন্ট্রোভার্সিয়াল কিছু যদি বলা হয় সেটা নিয়েই আমরা কথা বলি। এরম অনেক আছে, যেমন টিনুর সময় অনেক ভিউয়ার্স ছিল যারা অনেক বাজে বাজে মন্তব্য করছিল, যেগুলো কন্ট্রোভার্সিয়াল, তো সেগুলো নিয়ে আমি ভিডিও করেছি। আর মিডিয়া পার্সন মানে যারা, তোমরা জানো ফেসবুকে অনেক কিছু জিনিস ভাইরাল হয়, সেগুলো নিয়েও আমরা কথা বলি। তারা কিন্তু প্রকৃত অর্থে ব্লগার নয়, প্রকৃত অর্থে তারা কিন্তু ইউটিউবে কাজ করে না, তারা হয়তো অন্য কোনো জায়গায় কাজ করে, তাহলে সেটা নিয়েও আমরা কথা বলি। তারপরে আমাদের রাজ্য রাজনীতির ব্যাপারে যেগুলো হয় সেগুলো নিয়েও অনেকে কথা বলে, তো সেগুলো যেগুলো কন্ট্রোভার্সিয়াল সেগুলো নিয়েই তো আলোচনা করে। তাহলে তার জন্য কি তাকে কোনো ক্রিয়েটার হতে হয়? তা তো নয়। তাহলে স্পেসিফিক্যালি ওই বললাম কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে তাই। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে ওকে কেউ ইগনোর করতে পারছে না, ওর বক্তব্য ওকে কেউ ইগনোর করতে পারছে না। ভাই, আমি যদি আপাদমস্তক একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হই, তাহলে আমাকে লোক ইগনোর করবে কি করে? আমি তো প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল কাজ করতে থাকি, তার জন্য আমাকে ইগনোর করা যাচ্ছে না। কারণ আমরা এখানে কি কাজ করি? আমরা যে কাজটা করি সেই কাজটা আমাদের ভিউয়ার্সদের জন্য করি। কেন ভিউয়ার্সদের জন্য করি? কারণ ভিউয়ার্সদের যদি আমি মনোরঞ্জন করতে পারি বা তাদের মন জয় করতে পারি, তাহলে ভিউয়ার্সরা আমাকে ভিউজ দেবে এবং তার থেকে আমি রেভিনিউ আর্ন করব। তাহলে এই যে পুরো প্ল্যাটফর্মটা চলেই ভিউয়ার্সদের জন্য। আমরা যারা ক্রিয়েটার তারা ক্রিয়েট করে ছেড়ে দিই, আর ভিউয়ার্সরা সেটা দেখে তারা মনোরঞ্জন করে বা যাই হোক করে। তো তাহলে ভিউয়ার্সদের জন্য তো আমরা ভিডিও করি, তাহলে ভিউয়ার্সদের ডিম্যান্ডটা তো দেখতে হবে। ভিউয়ার্সদের ডিম্যান্ড যে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার নিয়ে তোমরা বক্তব্য রাখো, আর তার জন্য বক্তব্য রাখতে আসি। তাহলে এখানে এই বক্তব্যটা কি যে আমাকে ইগনোর করতে পারছে না? ইগনোর করতে পারছে না, না, অ্যাকচুয়ালি সে নিজে ইগনোর হতে চায় না। সে সবসময় নিজেকে ওই ফ্লোটিং অবস্থায় রাখতে চায় কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হিসেবে।
আর তার জন্যই সেটা হচ্ছে। সে যদি এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন না করতো তাহলে কি ভিডিওতে মানে সেটা নিয়ে কথা হতো না তো। তাহলে আমি নিজে কন্ট্রোভার্সিয়াল কাজকর্ম করব, সেইগুলো একটা সময় না একটা সময় সবার সামনে চলে আসবে, আর সেই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বক্তব্য রাখলে, ভিউয়ার্সরা সেগুলো শুনতে চাইলে, তখন আমি আবার লেকচার মারবো যে আমাকে ইগনোর করতে পারছে না, একটা শিয়াল ডাকছে, সবাই সেটা নিয়ে বক্তব্য রাখছে। তো এই কথাটা যদি ও বলে, তাহলে যে ব্লগারগুলোকে নিয়ে ভিডিও হয়, সেই ব্লগারগুলোর ভিডিওতেও তো কোনো একজন স্পেসিফিক্যালি বলে, তারপর সেটা নিয়ে আরও 5জন বলে, তো এরমভাবেই তো চলে। আচ্ছা, বলা হচ্ছে যে এই যে ব্যাপারটা হচ্ছে, এটা যদি কোনোভাবে কোনো কিছু তার হাজব্যান্ড করতে পারে, আইনত কিছু, অন্য কেউ কিছু করতে পারে না। আলবাত যদি আমরা পরকীয়ার মতো কিছু কাজকর্ম করি, তাহলে সেটা অন্য লোকেরা বেচে, আর পরকীয়ার এই ব্যাপারটা তাদের যারা পার্টনার আছে তারাই শুধু লিগাল অ্যাকশান নিতে পারে বা তারাই কিছু করতে পারে। তো পার্টনার যদি লিগাল অ্যাকশান না নেয় বা পার্টনার যদি কিছু না করে, তাহলে অন্য কেউ কিছু বলতে পারে না। তাহলে সেম জিনিসটা তো আমাদের টিনুর ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, টিনু তো আমাদের মানে বাইরে এসে ভিডিওতে কোনোভাবেই কোনো পরকীয়া কিছু দেখায়নি। তাহলে ব্যাপারটা বের করেছিল কে? খোকা, তাই তো? খোকা সবার কাছে ব্যাপারটা ওপেন করেছিল এবং পরবর্তীকালে চ্যাট ফ্যাট এটা সেটা সবার কাছে পাঠিয়েছিল, এবং সেইগুলো নিয়ে লোকে ভিডিও করা শুরু করেছে। তো তখনও তো এই বক্তব্যটাই আমাদের, যে ভাই টিনু অন্যায় করেছে, ভুল করেছে। কার সাথে? তার ফ্যামিলির সাথে, তার বরের সাথে, তার বাচ্চার সাথে, তাই তো? তাহলে তারা যদি কিছু করতে পারে লিগালি, তাহলে তারা সেটা করুক। বাদবাকি আমরা যারা হরিদাস পাল টিনুকে নিয়ে যে ভিডিও করেছিলাম, পজিটিভ নেগেটিভ সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে ওই টপিকটা নিয়ে যে ভিডিও করেছিলাম, তো ইটস অ্যান্ড এভরি পার্সন তো রং। কারণ টিনুর ব্যাপারে যদি কেউ কথা বলতে পারে শুধুমাত্র খোকা, তো আমরা কে? তাহলে আমরা এতদিন যাবৎ টিনুকে নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও করেছি বা টিনুকে নিয়ে যা নোংরা কথা বলেছি, সেগুলো কি টিনুকে নিয়ে বলার রাইটস আমাদের ছিল? কারণ টিনু যেটা করেছে তার বাচ্চা তার বরের সাথে করেছে, বাদবাকি আমাদের সঙ্গে তো কিছু করেনি। টিনু তো আমাদের সঙ্গে কোনো অন্যায় করেনি, টিনু তো আমাদের সঙ্গে কোনো রকম কিছু প্রবলেম করেনি। তাহলে আমরা কেন তাকে এতদিন ধরে কন্টেন্ট করে বাজারে বিক্রি করে খেয়েছি? তখন কই প্রতিবাদ তো ছিল না যে টিনুর ব্যাপারে তোমরা যে বলছো এগুলো ভুল। উল্টে টিনুর এগেনস্টে খোকাকে সাপোর্ট করা হয়েছে, আর টিনুকে নোংরা থেকে নোংরা কথা, সে কেন নাইটি পরে, তার ফ্যামিলি কেন নাইটি পরে এখানে ওখানে যায়, সে কেন আর 5টা ছেলের সঙ্গে কথা বলে, গল্প করে, ইনস্টাতে কাউকে ফলো করে, কেন এটা করে, কেন ওটা করে, কেন বলা হয়েছিল? আমরা তো দেখিনি। আমরা দেখেছি এই যে বলা হচ্ছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে যে ওকে সাজিয়ে গুজিয়ে পাঠানো হলো, ওর মা সাজিয়ে গুজিয়ে পাঠালো হলো, তারপরে ও বললো যে ভ্যালেন্টাইন্সে ঘুরতে যাচ্ছি। ওখানে কি আমাদের দেখিয়েছিল কার সাথে ভ্যালেন্টাইন্স করছে? কোথাও কিন্তু আমরা দেখিনি। কোনো রেস্টুরেন্টে খেতে গেছে আমরা কি দেখতে পেয়েছি যে টিনু কার সঙ্গে খেতে গেছে? দেখিনি। তাহলে সবটাই অ্যাজামশান করে টিনুকে কিন্তু চিৎকার অনেকেই করেছে। তাহলে সেই সময়টা প্রতিবাদটা ছিল না কেন যে টিনুকে আমরা কেউ বলতে পারি না, আমরা শুধুমাত্র কন্টেন্টের জন্য টিনুকে বেঁচে খাচ্ছি? এটা তখন তো হয়নি। কথাটা হয়েছিল কি? টিনু তো স্পেসিফিক্যালি কোনো পরকীয়া দেখায়নি। আমরা পরবর্তীকালে জানতে পেরেছি যে আমাদের ফখলু চন্দ্র স্বীকার করেছে যে টিনু আর সে একত্রে বসবাস করতো এবং তার যে জিনিসপত্রগুলো সেগুলো ফখলু চরণ নিয়ে এসছে, টিনু তো নিয়ে আসেনি। তাহলে সেই ব্যাপারেও যে ফখলুচরণের ব্যাপারটা যখন জানাজানি হয়ে গেল, তো যত কেস কামারি, থানা, পুলিশ যা কিছু নেয়ার রাইট শুধুমাত্র খোকার ছিল, কিন্তু খোকা সেটা না করে বেঁচেছে, এবং খোকার দেখা দেখি আমরা সবাই বেঁচেছি, তাই তো? তাহলে আমরা কি সেগুলো আইনত কাজ করিনি তো? কারণ তার ব্যাপারটা, তাদের ব্যাপারটা তারা বুঝে নেবে। তাহলে আমরা কেন সোশ্যাল মিডিয়ায় এসে বক্তব্য রেখেছি এত কিছু? 2 বছর ধরে টিনুকে নিয়ে হাউ মাউ চাও, ইভেন এখনও হয়ে যাচ্ছে, হাউ মাউ চাও করে যাচ্ছিলাম। তাহলে সেই জায়গা থেকে যদি বলি, তাহলে সে তো বোতলে তো খুব তুলনামূলক কম, কদিন হয়েছে, 1-2 মাস হয়েছে বোতলকে নিয়ে কথা হচ্ছে, তাতেই আপনারা হাঁপিয়ে যাচ্ছেন যে রাইটস শুধুমাত্র বরের আছে। যদি পরকীয়ার বিষয়ে কোনো কিছু হয় তাহলে হাজব্যান্ড আর ওয়াইফের ব্যাপার, সেক্ষেত্রে হাজব্যান্ড করলে ওয়াইফ এবং ওয়াইফ করলে হাজব্যান্ড যা লিগাল ব্যবস্থা নিতে পারে সেটা নিতে পারে, সে ম্যান্ডির ক্ষেত্রে হোক, টিনুর ক্ষেত্রে হোক, রামশ্যাম, যদুমধু সবার ক্ষেত্রে। তো সেম জিনিসটা বোতলের ক্ষেত্রেও তাই।
তাই না? তাহলে সেইখানে আজকের ডেটে এটা বলা হচ্ছে যদি একমাত্র কেউ কিছু করতে পারে ওর হাজব্যান্ড যদি কিছু না করে আমরা কেউ বলার নয়। তাহলে এই এতদিন ধরে যত কন্টেন্ট হয়েছে, এই পরকীয়া বিষয়ক যে যত কন্টেন্ট হয়েছে, সেই সমস্ত কন্টেন্টে শুধুমাত্র আমরা ভুল কথা বলেছি। কারণ সেগুলো তো তাদের মানে আমাদের বলার রাইটসই নেই। ইনফ্যাক্ট এই ঝুম, এই কেয়াফুল, এদের ব্যাপারেও আমাদের কথা বলার নেই। কারণ এই কেয়াফুলের মতো, ঝুমের মতো অনেকেই মানে ওরকম টাইপের ভিডিও করে, এবং তার পরিপ্রেক্ষিতে ইউটিউব যদি সেখানে কোনো গাইডলাইন্স না দেয়, তাদের ভিডিওগুলো যদি কোনো ইয়েলো ডলার না হয়, তাহলে আমরা কে হরিদাস পাল যে ঝুম কী পরে ভিডিও করবে, কেয়াফুল কী পরে ভিডিও করবে, কেন সে তোমার হরলিক্স বিশুর মতো কাউকে রাখবে, তার ছেলে আছে তারপরেও কেন সে ছেলের বয়সী কাছাকাছি কারোর সঙ্গে রিলেশন রাখবে, আমরা কে বলবার? তারা যদি হ্যাপি হয়, তারা যদি সুখী থাকে, তারা যদি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে আমরা পরের চরকায় তেল দেওয়ার জন্য কেন এত বড় বড় লেকচার মেরেছিলাম? উত্তর নেই আমাদের কাছে। তাহলে আমরা যারা কন্ট্রোভার্সি করি, এই যে জোনটা যেটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল কিছু হয়, তো সেখানে আমাদের কোনো কিছুর বলারই রাইটস নেই। সেই আইন যদি আমরা ধরি যে আমরা কে, তারা তাদের বাড়িতে করছে, তাদের ফ্যামিলি সাপোর্ট করছে, তাদের ছেলে পুলে বর বাচ্চারা সাপোর্ট করছে, তারা নোংরামি দেখাচ্ছে, তারা ইউটিউবের রেকমেন্ডেশন পাচ্ছে, ইউটিউব তাদের ডলার দিচ্ছে, তাহলে আমরা কে তাদের নিয়ে বক্তব্য রাখার? সমাজ নোংরা করছে বলে আমরা বলতে যাই, কে সমাজের পরবা করে, তাই না? তাহলে এই কথাগুলো সবটাই ভেক। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি প্রথম থেকে বলে এসেছি একটা কথা, যে কোনো কন্ট্রোভার্সি যে উৎপন্ন হয়, যাকে দিয়ে যে টপিক, তারা কখনোই এই ফিল্ড ছেড়ে চলে যাক, আমি অন্তত চাই না। সে টিনু হোক, ম্যান্ডি হোক, বোতল হোক, যাই হোক। কারণ দেখো, যদি সমস্ত জায়গা থেকে সবাই ফেয়ার হয়ে যায়, কেউ যদি এরকম ধরনের ফিল্ড থেকে চলেই যায়, তাহলে আমরা কন্ট্রোভার্সিটা কাকে নিয়ে করব? তাই আমি চাই সবাই এখানে থাকুক আর কন্ট্রোভার্সি দিতে থাকুক, কারণ ওরা কন্ট্রোভার্সি দিলে তারপরে আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবো। তাই জন্য আমি চাই না কেউ চলে যাক। এবার আমি জানি না একে উৎখাত করার চেষ্টা কে করছে। হ্যাঁ, ভিউয়ার্সরা বলতে পারে, ভিউয়ার্সরা রাগের মাথায় অনেক সময় বলে থাকে একে আর তোমরা উৎখাত করো, একে সহ্য হয় না, একে করো। কিন্তু একটা কথা বলি, শোনো, এখানে দুটো জিনিসেরই দাম আছে। এক হচ্ছে তোমার মেন্টাল স্পিরিট। তুমি যদি তোমার মেন্টাল স্পিরিট ঠিক রেখে ভিডিও করতে পারো, তাহলে তুমি অলওয়েজ করতে পারো, ঠিক আছে? তোমার যদি নিজের জায়গা থেকে তুমি করো যে না, আমার এখানে ফিল্ডে আমি কাজ করবই, সে যে যাই বলুক, আমার কাছে মান সম্মান অপমান ওইসব কোনো ব্যাপার নেই, আমি এই ফিল্ডটাতে শুধু পয়সা ইনকাম করতে এসেছি, এবং সেটাই আমার পাখির চোখ, এবং তার জন্য আমাকে যাই করতে হয় করতে হোক, আমি কিন্তু পাখির চোখ যে আমি এখানে বসে ইনকাম করতে এসেছি, সেই জন্য আমি এই ফিল্ডটাকে বানিয়েছি। তাহলে সেখানে কে এসে তোমাকে উৎখাত করবে? এই পুরো ব্যাপারটাই অ্যাকচুয়ালি তো মানসিক গেম। তো সেই মানসিক দৃঢ়তা যদি আমার থাকে যে আমি যাই করেছি বেশ করেছি, আমি আমার মতো করে তারপরেও এখানে কথা বলতে আসবো, আমার কি বেরিয়ে গেছে, আমার কি দেখা যাচ্ছে সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আমি তো বক্তব্য রাখতে আসবো। তাহলে সেখানে তো কাউকে কেউ উৎখাত করতে পারে না, এটা তো বোকা কথা। আর লিগাল, আমি আবারও বলছি, লিগাল তো প্রচুর জিনিস দেখলাম। তো ইউটিউবের লিগালে কি হয়, তোমার চ্যানেল হচ্ছে তোমার ভিডিও সব প্রাইভেট হয়ে যেতে পারে, তোমার ভিডিওগুলো মানে ওকে নিয়ে আর ভিডিও করতে পারবে না, মানে যে কেস কামানি করবে, এই করতে পারবে না, সেই করতে পারবে না, এই ধরনের হ্যারাসমেন্ট। 1 মাস তোমার ভিডিও বন্ধ থাকতে পারে, 2 মাস তোমার ভিডিও বন্ধ থাকতে পারে, আলটিমেটলি আবার তোমার মানসিক জোর তৈরি করে তুমি আবার এই ফিল্ডে আসতে পারো। তাহলে আলটিমেটলি কেস কামারি, থানা, পুলিশ সবাই তো করেছে, দেখলাম যারা করেছে, আলটিমেটলি কি হয়, তাদের ভিডিওগুলো প্রাইভেট করতে বলে, তাদের ভিডিওগুলো হচ্ছে তোমার তারা হচ্ছে টেক করতে বলে, মানে তুলে নিতে বলে। আচ্ছা, তারপরে তোমার তার ভিডিওগুলো থেকে কোনো মানে আর নতুন করে চ্যানেলগুলোকে আর কি ওই ভিডিওগুলো পাবলিশ করা যাবে না, প্রাইভেট করে রাখতে হবে, এই ধরনের জিনিসপত্রই বলে। আর কি হয় তোমাদেরকে বলেছি, এটা একটা মেন্টাল হ্যারাসমেন্ট। তুমি যদি এখানে ইনকাম করতে এসে 14 বার তোমাকে পুলিশি ঝামেলায় পড়তে হয়, প্রশাসনিক ঝামেলায় পড়তে হয়, তাহলে সেটা তোমার মেন্টাল স্ট্রেসের কারণ হবে। আর শারীরিক
ঝামেলা আছে, যেখানে তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে থানায়, এতে সেতে লয়ার ধরতে হবে, তার জন্য একটা হেডেক আছে, এবং ইকোনমিক্যালি তোমাকে অনেকটা সাফার করতে হবে, মানে পয়সা যাবে, ঠিক আছে? তো এইগুলোই তো আসল প্রবলেম, আর তো অন্য কিছু প্রবলেম নয়। এবার যদি তোমার কাছে মনে হয় যে না, আমি ইনকাম করছি, আমি পয়সা খরচা করতে পারি, আমি শারীরিক ধকল নিতে পারি, এবং আমি হচ্ছে ইকোনমিক্যালি ধকলও নিতে পারি, তাহলে তোমার আমার সেখানে কিছুই বলার নেই। তো এরকমই হচ্ছে দেখছি। আজকের যে কথাটা বারবার উঠে আসছে যে ওর এই পার্সোনাল ব্যাপারগুলোতে একমাত্র তার বড়ই কিছু অবজেকশন তুলতে পারে, বাদ বাকি কেউ তুলতে পারে না। তাহলে আমি বলব, কারোরই পরকীয়ার ব্যাপারে কোনো সামাজিক কেউই ঝামেলা করতে পারে না, কারণ তো আইনত এটা হয়ে গেছে যে এটা হচ্ছে আইনত ইল্লিগাল নয়। মানে কি, তুমি এর জন্য অন্য কোনো ব্যবস্থা করতে পারবে না, মানে শাস্তিযোগ্য অপরাধ হবে না। কিন্তু যেটা হবে, হাজব্যান্ড যদি চায় এই ব্যাপারটা জানার, তাহলে তোমাকে ডিভোর্স দিতে পারে। তো আজকের পর্যন্ত অ্যাজ অন ডেট খোকা টিনুকে ডিভোর্স দেয়নি, এত কিছু হওয়ার পরেও। তাহলে তোমরা বলো, তাহলে ব্যাপারটা কী? তাহলে এখনও পর্যন্ত খোকা টিনুকে বেঁচে যাচ্ছে, আমরাও যারা তারা টিনুকে বেঁচে যাচ্ছি। তাহলে আলটিমেটলি কি, যে শাস্তিটা পাওয়ার ছিল যে খোকা টিনুকে ডিভোর্স দিয়ে দেবে, সেটা কি হচ্ছে? হচ্ছে না। ডিভোর্স তো হচ্ছে না, উল্টে বেচা হয়ে যাচ্ছে, শুধু বেচা হচ্ছে। তাহলে এই জায়গায় কোনো বক্তব্য আছে? নেই। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে কেউ যদি কনফারেন্স কলে আমার সাথে থাকে, তার মানেই এই নয় সে নেগোসিয়েশন করতে চেয়েছিল। দেখো, যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে, মানে কথোপকথন হচ্ছে, কোনো নেগোসিয়েশনে কথা না হচ্ছে, ততক্ষণ সেটা প্রুফ হয় না, আইনত প্রুফ হয় না যে কেউ আমার সাথে কলে ছিল মানেই সে নেগোসিয়েশন করতে চাইছে, এটা আইনের ভাষা। কিন্তু বাস্তবে আজকের যদি আমি জানি যে অন্য কাউকে কলে নেওয়া হচ্ছে এবং আমি আগে থেকেই প্রেজেন্ট থাকি, তাহলে আমাকেও তো বলা হয়েছে যে অন্য কাউকে কলে নেওয়া হবে, এবং সেক্ষেত্রে আমি তো তখনই অবজেকশন তুলতে পারতাম যে ভাই, আমি তার সঙ্গে কোনো রকম নেগোসিয়েশনে যেতে রাজি নই, তার কোনো কথা শুনতেও রাজি নই, আমাকে এই কলে নেবেন না। তার কি কিউরিসিটি ছিল যে আপনি অন্য কাউকে কলে নেবেন, আর তার আগে থাকতে সে প্রেজেন্ট ছিল? কেন ছিল? এবার আবার বলছি, আগের দিন আমি বলেছি অর্ধ সত্য বলছে মিথ্যার থেকেও খারাপ, অর্ধ সত্য মিথ্যার থেকে খারাপ, 100 মিথ্যের থেকে একটা অর্ধ সত্য খারাপ। ঠিক কথা, অর্ধ সত্য মিথ্যার থেকেও খারাপ, কারণ এটা তো মিথ্যেই হয়ে যাচ্ছে। অর্ধ সত্য মানে কি, পুরোপুরি সত্য নয়, সেটা মিথ্যেই হচ্ছে। তো এবার কথাটা হচ্ছে, কেন এই অর্ধ সত্যটা বলতে হলো? কেন বলতে হলো? এটা তো বাস্তব যে সেই কলে বোতল ছিল। কেন ছিল? বোতল আর হাটের মধ্যে কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই হচ্ছে, কন্টেন্ট নিয়ে লড়াই হচ্ছে। সেখানে বোতলে সমস্ত কিছু এসে হাট সব কিছু সবার সামনে নিয়ে আসছে, ঠিক আছে? এবার সেটা আইনত বৈধ কিনা, মানে ওকে যে পাঠিয়েছে সেই জিনিসগুলো ও পাঠাচ্ছে, সেগুলো আইনত বৈধ কিনা না, আইনত বৈধ নয়। তো কেউ কাউকে এসব জিনিস পাঠালে সেইগুলো যদি বাইরে লিক আউট করে, বৈধ নয়। কিন্তু সেটা তো তাহলে টিনুর বেলাও প্রযোজ্য। টিনুর যে হোয়াটসঅ্যাপ চ্যাটিংগুলো, যেগুলো লোকের চ্যানেলে ঘুরছিল, যেগুলো খোকা দিয়েছিল, তো সেইগুলো কি বৈধ? খোকা কি কারোর হোয়াটসঅ্যাপ চ্যাট কাউকে বিলি করতে পারে, এবং তারা আবার সেগুলো বিলি করে সেগুলো নিয়ে ভিডিও করতে পারে? তাহলে যারা আইনের কথা আজকের বলছে, তারা সেদিন আইনের কথা কেন বলেনি? আমি তো এটা বুঝতে পারলাম না। সেটাও কি বৈধ ছিল? খোকা যে চ্যাটগুলো রিভিল করেছিল, বা খোকা যে চ্যাটগুলো লোকের কাছে পাঠিয়েছিল, এবং সেই লোকগুলো আবার অন্য লোককে সেই চ্যাটগুলো পাঠিয়েছিল, এবং সেগুলো নিয়ে কথোপকথন হয়েছিল, সেটা কি তাহলে ঠিক ছিল? সেটাও তো আইনের বিরুদ্ধ কাজ, এরকম তো করা যায় না, তাই না? তাহলে সেদিন কোনো প্রশ্ন ছিল না। সেদিন যেহেতু খোকা তাদের ক্লায়েন্ট ছিল, তাই খোকার সমস্ত দোষ ঠিক ছিল না। মানে তর্কের খাতিরে এইটা যদি আইনত শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে সেগুলোও তো ছিল, তাই তো? আচ্ছা, এইবার তারপরে বলা হচ্ছে যে হ্যাঁ ছিল, মানে এটা স্বীকার করে নিয়েছেন তিনি যে সেই সময় কলের মধ্যে আগে থাকতেই বোতল ছিল। তাহলে বোতল যখন ছিল, তার মানে উইদাউট তার কনসার্ন তো হাটকে নেওয়া হচ্ছে না। তাহলে সে জানতো যে এবার হাটকে ফোন করা হবে। তাহলে তার কিসের স্বার্থ?
সে কেন ছিল কলের মধ্যে, সে কেন বলল না আমি এই কলে আপনাদের সঙ্গে প্রেজেন্ট থাকতে পারবো না, আপনার যদি আমার সঙ্গে বক্তব্য রাখতে হয় তাহলে আপনি আমার সঙ্গে বক্তব্য রেখে ওর সঙ্গে পরে কথা বলুন, আর না হলে ওর সঙ্গে কথা বলে নিয়ে তারপরে আমাকে ফোন করুন, আমার সঙ্গে বক্তব্য রাখুন। আমি তো এই কলের মধ্যে থাকতে চাই না, চুপ মেরে বা চুপি করেও থাকতে চাই না। তাহলে কেন তাকে কলে নেওয়া হয়েছিল, এই উত্তরটা কি আসছে না। কেন তাহলে সে ছিল? নেগোসিয়েশন করতে চায় না, সে তার মুখ দেখতে চায় না, অমনুষের সঙ্গে কোনো রকম কিছু করতে চায় না, অথচ কলের মধ্যে ছিল। মানে কারণ তো একটা আছে। আপনি বলছেন যে না, কলের মধ্যে থাকা মানে নেগোসিয়েশন করা নয়। আলটিমেটলি আইন তো তাই বলে, নেগোসিয়েশন করা নয়। কলে থাকলেই কি সে নেগোসিয়েশন করছে এটা প্রুফ হয় না। কিন্তু সে কী করছিল তাহলে? সেটা কী কারণ যে সে আগে থাকতেই সেখানে বসেছিল এবং সেই কলে ছিল এবং সেই কলটার মধ্যে সে প্রেজেন্ট থাকাকালীন হাটকে ফোন করা ছিল, কী কারণ? সেই কারণ কিন্তু কিছু নেই না। তো যাই হোক, এইবার বলা হচ্ছে যে আমার এখান থেকে পয়সা ইনকাম হয় না। সবাই জানে তো, যে কোনো মানুষেরই ফিল্ড আলাদা আলাদা। তো আমার এখান থেকে পয়সা ইনকাম হয় না বলে আমি যথেচ্ছার করতে পারি কি? আমি যা খুশি বলতে পারি কি? আমার সব রাইটস আছে সবাইকে সব রকম বলার? হ্যাঁ, আমার এই ফিল্ডে কন্ট্রোভার্সিয়াল কথা তাহলে আমি বলবো কেন? আমার এটা ফিল্ড নয়, আমার এটা কাজের জায়গা নয়, আমি এখানে কোনো রকম কিছু করতে আসেন, তাহলে আমি ফিল্ডে আমি এমন কথা বলবো কেন যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়? আগেও বলেছি, অতীতেও বলেছি অনেক কথা যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। তাহলে কেন আমি বলবো? যে আমার কোনো স্বার্থই না থাকে। হিডেন স্বার্থ আছে। সেটা কি? একটা মানসিক একটা ফিলিংস, যে হ্যাঁ আমাকে নিয়ে একটা চর্চা হচ্ছে, আমিও চর্চার মধ্যে থাকছি। চর্চিত হতে সবাই ভালোবাসে, বুঝতে পেরেছেন? তার জন্য হচ্ছে। তো যাই হোক, আমি এই ভিডিওটা আর বেশি কিছু বাড়াচ্ছি না। আমার শুধু একটাই বক্তব্য। ও বাই দা ওয়ে, ওদের মানে বোতলের বক্তব্য, সবাই শিয়াল, সবাই হুক্কা হুয়া ডাক ছাড়ে। এরা আলটিমেটলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের বলা যায় না। হ্যাঁ, না, তাদের তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না, কারণ তারা কি কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করে। তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে বলা যায় যে গোপন সূত্র নিয়ে খবর নিয়ে কাজ করে, যে লোকের সঙ্গে যোগাযোগ করে তাদের ভিতরের খবর নিয়ে এসে কথা বলে, যে মা মেয়ে দুজনের সঙ্গেই যোগাযোগ রাখে, যার কারণ ওখান থেকে বেশ তথ্য সংগ্রহ করা যায় এবং তাদেরকে গ্রিপে রাখা যায়। যে সব সময় লোকের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে মানে ভস্য থেকে উৎপন্ন হয়েছে সম্পর্ক এরকম বলে তাদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের ভিতরের কথা আদান প্রদান করে, যে কালো চিঠি করে যে তোর ফটোটা দিয়ে দেবো, ফটোটা দিয়ে দেবো, সে হচ্ছে রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ঠিক কথা। তো এটা বুঝতে আমাদের অনেক সময় লাগলো যে এটা রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর যারা তাকে নিয়ে কোনো বক্তব্য রাখে, যেগুলো সামনে চলে আসছে সেগুলো নিয়ে, তারা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তারা শুধুমাত্র শেয়াল, তারা শুধুমাত্র চিৎকার করে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। টাটা।